হয়েছে? এখানে এত চিল্লাপাল্লা কিসের? বাবা শুনেছো, তোমার ছোট মেয়ে নাকি দুদিন পরে বাড়িতে আসবে। সত্যি জিমিন? আমার মেয়ের রাগ ভেঙেছে তাহলে? হ্যাঁ, আমাকে বললো তো ওর নাকি এক্সাম শেষ, তাই বাড়িতে আসবে। তাহলে তো আমাকে সব গুছিয়ে রাখতে হবে, তা না হলে তো আমার মেয়েটা আবার রেগে যাবে। হ্যাঁ, যাই হোক তুমি ঠিকই বলেছো, ছোটবেলা থেকেই তো মেয়েটা অনেক পরিপাটি। ওই জিমিন, যা তো তুই ওর রুমটা একটু পরিষ্কার করে রাখ তো। আচ্ছা মা, আমি যাচ্ছি। আগে তোমার জামাইয়ের সাথে একটু কথা বলে নিই, তারপরে আমি পরিষ্কার করে দিব। এই কথা বলেই জিমিন ড্রয়িং রুম থেকে নিজের রুমে চলে যায়। পুরো 1 বছর পর আমার মেয়েটাকে দেখতে পাবো। মেয়েটার এত রাগ হয়েছে না, রাগের কারণে পুরো 1টা বছর বাড়িতে আসেনি। আমার মেয়েটা একদম আমার মায়ের মতনই হয়েছে। আমার মায়েরও এমন রাগ ছিল। যাও, আর দাঁড়িয়ে থেকো না, ওর পছন্দের জিনিসগুলো নিয়ে আসো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো আয়ু, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা যাবে না। এই বলেই জেহব সাহেব বাইরে চলে যায় আর আয়ু বেগম কিচেনে চলে যায়। সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আসো এদের পরিচয় জেনে নেওয়া যাক। মিস্টার জেহব, সে একজন ব্যবসায়ী। তার দুটো শপিং মল আছে। স্ত্রী হলেন আয়ু বেগম, তার দুটি মেয়ে। বড় মেয়ে হলো জিমিন, তার বিয়ে হয়ে গেছে 1.5 বছর হলো। জিমিনের হাজবেন্ড হলো মিন ইয়ঙ্গি সুগা। সে জিওন কোম্পানির ম্যানেজার। বর্তমানে দেশের বাইরে আছে, কোম্পানির কাজে 2 মাস হলো, তাই জিমিন বাবার বাড়িতে আছে। আর জিহব সাহেবের ছোট মেয়ে ইন্টার এক্সাম দিয়েছে। এই 2 বছর হোস্টেলেই থেকেছে, তবে 1 বছর হলো বাড়িতে আসে না। কেন সে বাড়িতে আসে না সেটা না হয় আমরা গল্পেই জেনে নিব। মালি কাকা, আপনি এখনো কি করছেন ছাদে? সন্ধ্যা হয়ে গেছে তো। ও কুকি বাবা, তুমি? আমি তোমারে দেখতে পাই নাই। তা তুমি এইখানে কি করছো সন্ধ্যাবেলা? আমি তো কিছুক্ষণ আগেই অফিস থেকে বাসায় আসলাম, ভালো লাগছিল না, তাই ভাবলাম 1 কাপ কফি নিয়ে ছাদে আসি। তা আপনি এখনো কি করছেন? আজ দেখলাম নিচেও অনেক ফুল গাছ লাগানো, আবার ছাদেও দেখি একই অবস্থা। ব্যাপারটা কি মালি কাকা? বাবা, তুমি এই ফুল গাছের কথা কইতাছো? আরে তোমার বাড়িওয়ালার ছোট মেয়ে বাড়িতে আইতাছে তো, তার জন্যই এত কিছু। ওহ, বাড়ির মেয়ে বাড়িতে আসবে, তাতে এত ফুল গাছ লাগানোর কি আছে? বুঝলাম না। আরে তুমি তো এই বাসায় 6 মাস হইছে আইছো, তাই কিছু জানো না? আমাদের ছোট মামুনি ফুল গাছ অনেক পছন্দ করে। হ্যাঁ, যখন বাড়িতে ছিল তখন ফুলের গন্ধে বাড়িটা মো করতো। এই 1 বছর ধইরা বাড়িতে আহে না, এই জন্যই বাড়িতে তেমন ফুল গাছ নাই। যদি থাকতো তাহলে তুমি দেখতে পাইতা। মালি কাকা, বুঝলাম না, বাড়িতে আসে না মানে? ও কি বাবা, তুমি জানো না তো? হ্যার মেলা রাগ। ছোট মামুনির শিউলি ফুল খুব পছন্দ। তার একটা গাছ ছিল, হে যখন হোস্টেলে যায় তখন তার বাবা গাছটা কাইটে ফালায়। হে যখন বাড়িতে আহে, আইসা যখন গাছটা দেখে না তখন তার বাবার কাছে জিগায়, হে বলে গাছটা কাইটে ফালাই দিছে। তাই রাগে জিদে আর বাড়িতে আহে নাই। তুমি যে কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে বইসে বই পড়ো, ওইটাও তার খুব পছন্দের। আগে তো হে ওই জায়গায় বেশি থাকতো। এসব কথা শুনে কুকি মনে মনে বলে, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, সেটাই আজ প্রমাণ হলো। আচ্ছা কাকা, আপনি আপনার কাজ করুন, আমি নিচে যাই। আসো এবার এই কুকির সম্পর্কে কিছু জেনে নেই। তার নাম কুকি। 6 মাস হলো সে এই বাসায় ভাড়া থাকে। সে একাই থাকে, তার পরিবারের কেউ থাকে না, আর কেউ আসেও না। এর থেকে বেশি আমিও কিছু জানি না। তবে জেব সাহেবের বাড়িটা 3 তলা। 1 তলা 2 তলা ভাড়া দিয়েছেন, আর 3 তলাতে নিজেরাই থাকেন। মাঝে কেটে গিয়েছে 2টো দিন। গাড়ি পাঠানো হয়েছে এই বাড়ির ছোট মেয়েকে নিয়ে আসার জন্য, আর সবাই বাসাতেই ড্রয়িং রুমে অপেক্ষা করছে। জিহব সাহেব নিজেই যেতে চেয়েছিলেন তাকে নিয়ে আসার জন্য, তবে তাকে নিষেধ করা হয়েছে। এরই মাঝে বাসার কলিং বেল বেজে ওঠে। জিমিন দরজা খুলে দেয়। জিমিনের সামনে মেয়েটির হাতে একটা ব্যাগ ছিল, সেটা ফেলে দৌড়ে এসেই জিমিনকে জড়িয়ে ধরে আর বলে, দি ভাই, আমি তোকে কত মিস করেছি তুই জানিস? তোকে কতদিন পরে দেখলাম। আমিও তোকে অনেক মিস করেছি ছুটকি। আয় ভিতরে আয়, বাবা মা তোর জন্য অপেক্ষা করছে। বাবার সাথে আমার কোনো কথা নেই, আমি শুধু মায়ের জন্য আর তোর জন্য এসেছি, তা না হলে আমি আসতামই না। আচ্ছা হয়েছে তো, 1 বছর হয়ে গেল, এখনো ওইটা ধরে বসে আছিস? বাবা যে তোকে ভালোবাসে সেটা একবারও দেখলি না? 2 বোন কথা বলতে বলতে ড্রয়িং রুমে চলে আসে। মা, আয় আমার বুকে আয়, কতদিন হলো আমি তোকে জড়িয়ে ধরি না মা। তে দৌড়ে এসে তার মাকে জাপটে জড়িয়ে ধরে আর বলে, মা, মিস ইউ মা, আমি তোমাকে অনেক মিস করেছি মা, আমি 1 বছরে তোমাকে অনেক মিস করেছি। 1 বছর পরে আমার বুকটা ভরে গেল, এতদিন খালি ছিল তে মা, তুই আমার থেকে কি করে দূরে থাকতে পারলি? আয়ুর চোখে পানি ছলছল করে।
এতদিন পর ছোট মেয়েটাকে কাছে পেয়ে নিজেকে আর সামনে রাখতে পারেনি। শুধু কি মাকে আর বোনকে মিস করেছে, আমাকে কি কেউ মিস করেনি? বাবার মুখে এমন কথা শুনেতে তার চোখের পানি মুছে বলে, মা তুমি তাকে বলে দাও আমি তার সাথে কোনো কথাই বলতে চাই না। মা এখনো রাগ করে থাকবি? এই 1 বছরে কি একটু রাগ কমেনি? দেখ আমি তোর জন্য আবার গাছ লাগিয়ে দিয়েছি, এবার কি আমাকে মাফ করা যায় না? সত্যি তুমি গাছ লাগিয়েছো? আমাকে আবার বোকা বানাচ্ছ না তো বাবা? না তে সত্যি বাবা তোর জন্য গাছ লাগিয়েছে, তাও আরো 1 বছর আগে। তুই তো আসিসনি তাই দেখতেও পাসনি। জিমিনের কথা শুনেতে দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক মিস করেছি। তোমার সাথে কথা বলতাম না তাতে কি হয়েছে? মায়ের সাথে যখন কথা বলতাম ওই সময় তুমি পাশ থেকে যা বলতে আমি তাই চুপটি করে শুনতাম। আমার পাগলি মেয়ে একটা, আমি জানি তো আমার মা আমার সাথে রাগ করে থাকতেই পারে না। এখন তুমি এটাকে ছেড়ে দাও, মেয়েটা এত দূর থেকে এসেছে, একটু ফ্রেশ হয়ে আসো, তারপরে একসাথে সবাই লাঞ্চ করব। হ্যাঁ তে মামনি, যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা বাবা যাচ্ছি। এই কথা বলেইতে তার রুমে চলে যায়। বিকেলবেলা দু বোন ছাদে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। হ্যাঁ রে দিভাই, দাদা ভাই কবে আসবে রে? আমি জানি না, বললো তো কাজ শেষ হলে চলে আসবে। তার বস নাকি আবার তোর দাদা ভাইয়ের উপরে সব দায়িত্ব দিয়ে বসে আছে। অত কিছু বুঝি না আমি। দাদা ভাইকে আসার আগে বলবি আমার জন্য যেন 1 কার্টুন চকলেট নিয়ে আসে। তুই আর বড় হলি না তে, এখনো চকলেট চকলেট করে সবার মাথা খাস। কি বলতো দিদি ভাই, আমি কখনো বড় হতে চাই না, আর আমি বড় হবই না। কথা বলতে বলতেই তের চোখ নিচে গেটের কাছে চলে যায়। দি ভাই ওই ছেলেটা কে রে? কোন ছেলেটা? তুই কার কথা বলছিস? আরে কানি, ওই যে ছেলেটা বাইক নিয়ে আমাদের বাসার ভিতরে আসলো যে, তুই কি ওকে চিনিস? জিমিন ভালো করে নিচের দিকে তাকায় আর বলে, ও তুই কুকি কথা বলছিস? হ্যাঁ চিনি তো, ওর নাম কুকি, আমাদের 2য় তলায় ভাড়া থাকে। ও 6 মাস হলো আমাদের এখানে এসেছে। তুই তো 1 বছর বাসায় আসিসনি, তাই জানিস না। ও আচ্ছা, তবে ছেলেটাকে দেখতে কেমন পাগল পাগল লাগছে, চুলগুলো কত বড় বড়। তুই যে কি বলিস না, পাগল হবে কেন? শুনেছি সে একটা কোম্পানিতে জব করে, আর এর থেকে বেশি কিছু জানি না। তবে ছেলেটা খুবই চুপচাপ, শান্ত, অনেক ভদ্র। থাক বাবা, এর থেকে বেশি তুমি আর জানতে যেও না। যখন দাদাভাই জানতে পারবে তুমি অন্য ছেলেদের দিকে এইভাবে তাকিয়েছো, তাহলে কি হবে বুঝতে পেরেছো তো? তুইও না কথা কোথা থেকে কোথা নিয়ে যাচ্ছিস। চল নিচে যাই এখন। দি ভাই তুই এত খেপে যাচ্ছিস কেন? দামাই তোর প্রতি এত পজিটিভ যে কেউ দেখলে আমার মতো নিয়ে একই কথা বলবে। হয়েছে, তোর আর পাকনামি করতে হবে না, চল নিচে চল। দু বোন দুষ্টুমি করতে করতেই নিচে চলে যায়। দেখতে দেখতে কেটে গেছে 5টি দিন। তে প্রতিদিন ভোরে উঠে নিচে ফুল গাছগুলো দেখতে যায়, তবে আজ দেখতে যেতে পারেনি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন 9টা বাজে। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এখন নিচে যাবে নাকি আরো পরে যাবে। অনেক ভাবনার পরে সিদ্ধান্ত নিল এখনই নিচে যাবে। তে সিঁড়ি দিয়ে নিচে নামতেছিল, দোতলায় আসার পরে তের নাকে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসে। তে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এই গন্ধটা কোন ফ্ল্যাট থেকে আসছে, ডানে না বামে? বামের রুমে তো লোক আছে, তাহলে কি ডান পাশ থেকে আসছে? তে ডান পাশে এসে কলিং বেল বাজাতে থাকে, তবে কেউ দরজা খুলছে না। তে কি করবে বুঝতে পারছে না। তে আবারও 3 তলায় চলে যায়। মা, দোতলার ডান পাশের রুমের এক্সট্রা চাবি আছে না, সেটা আমাকে দাও তো। সেটা নিয়ে তুই কি করবি? ওটা তো কুকির রুম। মা, ওই রুম থেকে পুরো পুরো গন্ধ আসতেছে। যাই হোক তার পারমিশন ছাড়া রুমে যাওয়াটা ঠিক হবে না। তোর বাবা আসুক, সে কল করে বলে দিবে। আরে মা, তুমি বুঝতে পারছো না, ততক্ষণে যদি আগুন লেগে যায় তখন? এই কথা বলেই তে তার মায়ের কাছ থেকে জোর করে চাবি নিয়ে আসে, আবারও নিচে চলে আসে, দরজা খুলে ভিতরে যায়। তে ঠিকই ধরেছিল, এই রুম থেকেই পোড়া পোড়া গন্ধটা আসছিল। হয়তো ছেলেটা রান্না করতেছিল, তবে রান্না করা বাদ দিয়ে কই গেল সেটাই বুঝতে পারছে না তে। তে গ্যাসটা অফ করে হ্যালো হ্যালো বলে পুরো রুম খুঁজতে শুরু করে। হ্যালো, কেউ কি আছেন এই রুমে? হ্যালো, এই যে মিস্টার, আছেন আপনি? তে কাউকে না পেয়ে বের হতে নিবে, তখন রুমের ভিতরে একবার চোখ বোলালো আর বলল, ইস, ছেলেটা কি অগোছালো, রুমের অবস্থা কি করে রেখেছে। কথা বলেই তে ওখান থেকে চলে যায়। এইদিকে কুকি ডিম নেওয়ার জন্য দোকানে এসেছে, হঠাৎই তার রান্নার কথা মনে পড়ে। সে তাড়াতাড়ি করে রুমে চলে আসে, তবে রুমে এসে অবাক হয় রান্না করা মাংস পড়ে গেছে, কিন্তু গ্যাস অফ করা। কুকির মাথায় কিছুই ধরলো না,
যদি গ্যাস অফ করে যায় তাহলে মাংস কিভাবে পুড়লো? যদি মাংস পুড়ে যায় তাহলে গ্যাস কখন অফ করলো? কুকি আর মাথা খাটালো না, আবারই রান্না বসাতে হবে। ওইদিকে অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেয়। এভাবে কেটে গিয়েছে আরো কিছুদিন। সকালবেলা তের ঘুম ভেঙে যায়। তে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। তবে তের আয়নাতে চোখ পড়ে। যেটা দেখে সেটা দেখে তে খুব অবাক হয়। এ কি অবস্থা আমার ঠোঁটের? এমন ফুলে আছে কেন? তাহলে কি সত্যি ছিল? ওটা স্বপ্ন ছিল না, নাকি আমার রুমে ভূত আছে? তে সব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসে। সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে, তবে জিওফ সাহেব বাদে। জিমিনের চোখ পড়ে তের ঠোঁটের দিকে। তে, তোর ঠোঁটের এই অবস্থা কেন? কি হয়েছে? রাতেও তো ঠিক ছিল, এখন কি হলো? দি ভাই, বলতে পারছি না কি হয়েছে। সকালে উঠে দেখি এই অবস্থা। দেখ, হয়তো ঘুমের ঘরে চকলেট ভেবে নিজেই কামড়েছে কিনা। আমি কতবার বলেছি চকলেট খেয়ে ঘুমাবি না, তারপরে ওই একই কাজ করে। না মা, আমি চকলেট খাইনি। আমার রুমে ভূত আছে, সেই কামড়েছে আমাকে। ছুটকি, তুই কি যে বলিস না! এত বছরে এমন কথা শুনলাম না তোর মুখে। আর হঠাৎ নাকি তোর রুমে ভূত এসেছে, তাও আবার নাকি তোর ঠোঁট কামড়েছে। মা, দি ভাই আমার কথা বিশ্বাস করছে না। তুমি তো অন্তত আমার কথাটা বিশ্বাস করো। কথাটাতে গাল ফুলিয়েই বলে, হয়েছে, তোর ফালতু কথা বাদ দিয়ে খাবার শেষ কর। ওর রুমে নাকি আবার ভূত এসেছে। ভূতের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই। তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো আমি আর খাবোই না। এই কথা বলেই তে ওখান থেকে উঠে চলে যায়। আরে ছুটকি, তুই কোথায় যাচ্ছিস? খাবারটা তো শেষ কর। তোর কথা আমি বিশ্বাস করছি তো। এ শোনে কার কথা? তে তো তার রুমে চলে আসে। রুমে এসে তে ভাবতে থাকে, কি করলো এমন ওর সুন্দর ঠোঁট দুটোর এই অবস্থা। রুমের সব জায়গায় খুঁজে, তবে একটা পিঁপড়েও পেল না। তে সারাদিন ভেবেছে, তবে কোনো হিসাব মিলাতে পারে নাই। এইদিকে কুকি সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে। ওর ফ্ল্যাটে ঢুকে কুকি খুব অবাক হয়। ওর সব কিছু গুছানো, ও তো সব এলোমেলো রেখে গিয়েছিল, তাহলে গুছালো কে? দেখতে দেখতে কেটে গিয়েছে আরো কিছুদিন। 1 মাস হলো তে বাড়িতে এসেছে, তবে এখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আজ সবাই মিলে একসাথে ডিনার করতে বসেছে। বাবা, আমি এসেছি প্রায় 1 মাস হয়ে গেছে, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আমি আর দি ভাই কাল একটু ঘুরতে যাব। তুমি না করতে পারবে না? আমি তো আর 1 মাস পরেই ভার্সিটিতে চলে যাব, তখন তো আর সময় পাবো না। বাবা, ছুটকি ঠিকই বলেছে, অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না। আমরা একটু যাই না ঘুরতে? তোমরা ঘুরতে যেতে চাও? যেতে পারবে, তবে তোমরা দুজন না, সুগা আসো, তারপরে যেখানে মন চায় সেখানে যেও। এখন একা কোথাও আমি যেতে দিতে পারবো না। বাবা, একা কোথায়? আমার সাথেও তো দি ভাইও থাকবে তাহলে। বাবা যা বলে তাই শোনো, তোমাদের ভালোর জন্যই তো বলছে। তোমরা দুটোই তো মেয়ে, সাথে একজন পুরুষ মানুষ হলে ভালো হয়, বুঝো না কেন? কিন্তু মা, দা ভাই আস্তে আস্তে তো আমার আবার হোস্টেলে চলে যেতে হবে। তে মামনি, আর কোনো কথা না, আমি যেটা বলছি সেটাই হবে। ঠিক আছে, কোথাও যাব না। এবার তোমরা খুশি? এই কথা বললেই তে ডাইনিং টেবিল ছেড়ে উঠে চলে যায়। তে মামনি, খাবার শেষ না করে কোথায় যাচ্ছ? তে কোনো কথা না বলেই চলে যায় নিজের রুমে। এখন রাত 12টা বাজে। তের প্রচুর ক্ষুধা লেগেছে, কি করবে বুঝতে পারছে না। ধুর, তখন তো না খেয়ে চলে আসলাম, এখন কি করব? তের তো ক্ষুধায় ঘুম আসতেছে না। তখন তের মনে পড়ে যায় চকলেটের কথা, তাই তে চকলেট বের করে খেতে শুরু করে। এবার ঠিক আছে, আমার পেট ভরে গেছে। কিন্তু এই চকলেটগুলা আমার আলমারিতে কি করে আসলো? কে আর রাখবে? হয়তো দিবাই রেখেছে। এই বলেই তে ভাবনা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তে ঘুমিয়েও যায়। মাঝরাতে তের খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ওর ঠোঁট দুটোর উপরে অন্য কেউ রাজত্ব করছে। তে একটু নড়াচড়া করে ওঠে। এদিকে তে ঠোঁট দুটো ছেড়ে দিয়ে কেউ একজন কানের কাছে ফিসফিস করে বলে, জান পাখি, অবশেষে আমি তোমাকে খুঁজেই পেলাম। এখন সময় এসে গেছে তোমাকে আমার রাজ্যের রানী বানানোর। তুমিই হবে আমার রাজ্যের রানী। জান, আর একটু অপেক্ষা করো, খুব শীঘ্রই আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। কে 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 আমার রুমে? কে 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 কথা বলছেন? প্লিজ কথা বলেন, কে আপনি? আমার রুমে কি করে আসলেন আপনি? কি 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 হলো? কথা বলছেন না কেন? কে আপনি? এই কথা বলেই তে উঠে বসে, তবে রুম অন্ধকার থাকার কারণে কিছুই দেখতে পায় না। তের হাত পা ভয়ে অনেক কাঁপছে। তে কাঁপতে কাঁপতে লাইট অন করে, তবে রুমে কাউকেই দেখতে পাচ্ছে না। 10 থেকে 15 দিন ধরে তের সাথে এমনই হয়ে আসছে। তে কিছুই বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে এসব। জিমিনকে বলেছে, আয়ুকেও বলেছে, তবে কেউ বিশ্বাস করছে না ওর কথা।
তে আর রাতে ভালো ঘুমাতে পারে না, তাই আজ দিনে পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেলা 11টা বাজে, তে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। জিমিন ডেকেছিল, তাও ওঠেনি। এদিকে জেহব সাহেব বাসায় তাড়াতাড়ি আসে, তবে সাথে একটা সুখবর নিয়ে আসে। জেহব সাহেব ড্রয়িং রুমের সোফায় বসতে বসতেই বলে, আয়ো, তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। কি হলো তোমার, এমন কেন করতেছো? আয়ো বেগম জেহব সাহেবের হাতে পানির গ্লাস দিতে দিতেই বলে, বলছি, তুমি বসো এখানে, আগে আমি পানিটা খেয়ে নিই। এই বলেই জেহব সাহেব গ্লাসের পুরো পানিটা খেয়ে ফেলে। সেটা দেখে আয়ু বেগম আবারও বলে, কি হয়েছে কি তোমার, এখন বলো। জেহব সাহেব টেবিলের উপরে গ্লাসটা রেখে বলে, আয়ু, তে কোথায়? তে তো ঘুমাচ্ছে এখনো, কেন ও কি কিছু করেছে? না আয়ু, তে কিছু করেনি। আজ কি হয়েছে জানো? টপ বিজনেসম্যান কিম নামজন আমার শপিং মলে এসেছে। এসে কি বলেছে জানো? কি বলেছে? তুমি না বললে জানবো কি করে? সে বলেছে তার একমাত্র ছেলে জীবন জঙ্কুকের জন্য আমাদের ছোট মেয়েকে বউ বানিয়ে নিয়ে যেতে যাচ্ছে। কি বলছে এসব জেহব, তোমার মাথা ঠিক আছে? তারা এত বড় লোক মানুষ, আমাদের মতো ফ্যামিলির মেয়েকে তার ছেলের বউ বানাতে চাচ্ছে মানে? আমি কি বলবো আয়ু, আরএম সাহেব নিজে এসেছে আমার কাছে, এসে অনুরোধ করতেছে তাদের নাকি আমাদের মেয়েকেই লাগবে। সে নিজে এসেছে তোমার কাছে? শুনেছি তার ছেলে নাকি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, সে কি আমার মেয়েকে পছন্দ করবে? আরএম সাহেব নিজেই তো বললো তার ছেলে নাকি আমাদের মেয়েকে পছন্দ করেছে, তাই তারা সরাসরি বিয়ের প্রস্তাব নিয়েই এসেছে। হ্যাঁ গো, তার মানে কি তের সাথে ওই ছেলের আগে দেখা হয়েছে, কথা হয়েছে? আমি কি করে বলবো আয়ু, তাই তো আমিও তের কাছে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম ওই ছেলেকে চেনে কিনা। মা, আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও তো। আয়ু জেহবের কথার মাঝেই তে ড্রয়িং রুমে চলে আসে। সেটা দেখে আয়ু বেগম তেকে কাছে ডাকে। এদিকে একটু আয় তো। তে তার মায়ের ডাকে কাছে আসে আর বলে, বলো মা, কি বলবে? আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। তুই কি জীবন জঙ্কুক নামে কাউকে চিনিস? আর তোদের কি কোথাও দেখা হয়েছে? মা, এই জীবন জঙ্কুকটা আবার কে? আমি তো তাকে চিনি না, কখনো তো নামও শুনিনি। কেন, কিছু হয়েছে? তে মামুনি, তুমি কি সত্যি এই নামে কাউকে চিনো না? সত্যি বাবা, আমি চিনি না। কেন, কি হয়েছে বলো তো আমাকে। না মামুনি, কিছু হয়নি, যাও তুমি খেয়ে নাও। তে আচ্ছা বলে ওখান থেকে চলে যায়। এদিকে আয়ু জেহবের দিকে তাকায় আর জেহব সাহেব আয়ুর দিকে তাকায়। তারা দুজনেই বুঝতে পারে। আর যাই হোক, তে কখনো মিথ্যে কথা বলে না। আচ্ছা, এইসব বিষয় নিয়ে তোমার সাথে রাতে কথা হবে। এই বলেই আয়ু বেগম ওখান থেকে উঠে তেকে খাবার দিতে চলে যায়। বিকেল বেলা জিমিন সুগার সাথে ফোনে কথা বলতেছিল রুমে বসে। এরই মাঝে তে চলে আসে আর বলে, দি ভাই, চল তো, ছাদে যাব। জিমিন বিছানায় শুয়ে শুয়ে কথা বলতেছিল। তের কথা শুনে তের দিকে ফিরে তাকায় আর বলে, না ছুটকি, এখন যাব না, তুই যা। আর বুঝি না প্রতিদিন ছাদে এই সময় যেতে হবে কেন? একদিন না গেলে কি হবে? হ্যাঁ, তুই বুঝবি না কেন যাই। ধুর, তুই এত কথা কেন বলিস? যাবি কিনা সেটা বল। এদিকে সুগা বসে বসে দু বোনের কথা শুনছে। তখন সুগা বলে, জিমিনা, আমার শালির কাছে একটু ফোনটা দাও তো, অনেকদিন হলো তের সাথে কথা হয় না। জিমিন সুগার কথা শুনে তের দিকে ফোনটা এগিয়ে দেয় আর বলে, ধর, তোর দাবাই তোর সাথে কথা বলবে। তে জিমিনের হাত থেকে ফোনটা না নিয়েই বলে, দা ভাই, এখন আমার কাজ আছে, তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? এখন আমি যাই। এই কথা বলেই তে জিমিনের রুম থেকে বেরিয়ে যায় আর এক দৌড়ে ছাদে চলে আসে। রাতের বেলাতে গুনগুন করে গান গাইছে আর তার নিজের রুম গোছাচ্ছে। এরই মাঝে জিমিন এসে তেকে ডেকে নিয়ে যায় ডিনারের জন্য। তে ডিনার করে রুমে এসে ভালোভাবে দরজা জানালা লাগিয়ে শুয়ে পড়ে আর মনে মনে বলে, আজকে আমি ঘুমাবো না, দেখবো ওই শালা ভূত কোথা থেকে আসে। ওই অজানা ভূতের অপেক্ষায় থাকতে থাকতে তে রাত 2টা পর্যন্ত জেগে থাকে। তার মাঝে 19টা চকলেট খেয়ে শেষ করে ফেলে, তবে 20 নম্বর চকলেটটা পুরোপুরি শেষ করতে পারেনি। তার আগেই তে ঘুমিয়ে পড়ে। তে বিছানার উপরই এলোমেলো হয়ে শুয়েছিল। কেউ একজন তেকে সুন্দর করে বিছানায় শুয়ে দেয়। তের অর্ধেক খাওয়া চকলেটটা খেয়ে নেয় আর কানের কাছে ফিসফিস করে বলে, জান, এই চকলেটে আমার কিছুই হবে না, আমার তো ওই তোমার গোলাপি নরম তুলতুলে ঠোঁটের মিষ্টিটা চাই। এই বলে তের অজানা ভূতটা তেকে লিপ কিস করতে শুরু করে। কিছু সময় লিপ কিস করার পরে তে একটু নড়ে চড়ে ওঠে। তখন সে ছেড়ে দেয় আর কানের কাছে ফিসফিস করে বলে, জান, তুমি আমাকে খুঁজছো, তবে আমাকে পাবে না তো যতদিনে না আমি তোমার কাছে ধরা দেই। পরে লোকটা তের রুম থেকে চলে যায়। সকালবেলা তের ঘুম ভেঙে যায়, তবে আজও ঘুম ভাঙতে লেট হয় তের। তে
ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। তবে আজ পরিবেশটা একটু অন্যরকমই লাগছে তের কাছে। এর কাছে কেমন সবকিছু পরিপাটি লাগছে, গোছানো গোছানো লাগছে। সবাই কেমন যেন ব্যস্ত ব্যস্ত হয়ে আছে। জিমিন ড্রয়িং রুমের সোফায় বসেছিল। তে সেটা দেখে জিমিনের কাছে আসে আর বলে, কি রে দিদি ভাই, আজ বাড়িটা মনে হচ্ছে একটু বেশি পরিপাটি। কেন, কেউ আসবে নাকি? আসবে, তোকে দেখতে আসবে। তে জিমিনের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় আর জিমিনের মুখের দিকেই তাকিয়ে থাকে। এরপরে বলে, মানে কি আমাকে দেখতে আসবে? তুই কি বলছিস এসব দি ভাই? আর মাও তো আমাকে কিছু বলেনি। তার মানে তুই আমার সাথে মজা করছিস, তাই না? আমি কেন তোর সাথে মজা করতে যাব? আজব তো। তুই আমার কথা বিশ্বাস না করলে মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখ। তে জিমিনের কথার মাঝেই আয়ু বেগম চলে আসে আর বলে, কি হয়েছে কি এখানে? এত চিল্লাচিল্লি কিসের? এই যে তুই তাড়াতাড়ি নাস্তা করে নে তো। আজ আমার অনেক কাজ আছে, তোর জন্য বসে থাকতে পারবো না। মা, দি ভাই এসব কি বলছে? আজ নাকি আমাকে দেখতে আসবে? কই, তুমি তো আমাকে একবারও কিছু বলনি। তোকে বলার কি আছে ঘরে মেয়ে থাকলে দেখতে আসতেই পারে, এটা স্বাভাবিক। আর তারা আজই সকালে কল দিয়ে বলেছে তারা নাকি আজই তোকে দেখতে চায়, এই জন্যই তোকে বলা হয়নি। মা, তাই বলে তোমরা আমাকে কিছু বলবে না? আমাকে দেখতে আসবে অথচ আমি নিজেই জানি না। আরে ছুটকি, দেখতে আসলে কি বিয়ে হয় নাকি? তুই এসব নিয়ে ভাবিস না তো, চল নাস্তা করবি। তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জিমিন তেকে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। তে অল্প কিছু খেয়ে রুমে চলে যায়। রুমে এসে ভাবতে শুরু করে ওর সাথে এসব কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছে না এখনো কি করবে। তো দেখতে বিকেল হয়ে গেছে। জিমিন তেকে শাড়ি পরানোর জন্য তের রুমে আসে। দেখ দি ভাই, আমি সাজতে পারবো না। আমি যেমন আছি তেমনই তাদের সামনে যাব। তুই বলেছিস দেখলে বিয়ে হয় না, এই জন্যই কিন্তু আমি রাজি হয়েছি। এখন আর তুই জোর করতে পারবি না। আচ্ছা আচ্ছা ছুটকি, তোকে সাজতে হবে না, তুই শুধু ড্রেসটা একটু চেঞ্জ করে নে। জিমিন অনেক কষ্টে তেকে রেডি করায়। এদিকে ড্রয়িং রুমে জেহব সাহেবের সাথে কিম নামজুন আর কিম সিউক জিন বসে কথা বলতেছে। আরেম সাহেব, তা আপনাদের আসতে কোথাও প্রবলেম হয়নি তো? না জেহব সাহেব, আমাদের আসতে কোনো প্রবলেম হয়নি। ভাইজান, আমি কি একটু ভিতরে যেতে পারি? হ্যাঁ ভাবি, আপনি যান না, সেটা আবার বলতে হয়। আপা, আপনি আসেন না, আমার সাথে আসেন, কোনো সমস্যা নেই। এরপরে জিন বেগম আয়ু বেগমের সাথে কথা বলতে বলতে তের রুমে চলে আসে। জিন বেগম তের রুমে এসে তের দিকে তাকিয়ে থাকে আর বলে, মাশাআল্লাহ আপা, আপনার মেয়ে তো দেখতে খুবই মিষ্টি। জিন বেগমের মুখে এমন কথা শুনে আয়ু বেগম খুব খুশি হয়। জিন বেগম আবারও বলে, আপা জানেন, আমার একটা মাত্র ছেলে সারাদিন কাজ কাজ নিয়েই পড়ে থাকে। আমি বাসায় একাই থাকি, তাই আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি আমার মেয়েটাকে নিয়ে যেতে। আপা, আপনার মেয়ে মানে? ঠিক বুঝলাম না। আয়ু বেগমের কথা শুনে জিন বেগম একটু মুচকি হাসি দেয়। এরপরে বলে, কি বলুন তো আপা, আমি আমার ছেলের জন্য হয়তো বউ নিয়ে যাচ্ছি, তবে সে আমার বৌমা হবে না, সে আমার মেয়ে হবে। সারা জীবন আমার কাছে মেয়ে হয়েই থাকবে। এরপরে তেকে ড্রয়িং রুমে নিয়ে আসা হয়। আর এম সাহেবেরও তেকে অনেক পছন্দ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মেয়ে তো অনেক সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। আরেম সাহেব, আপনার ছেলে তো আসলো না, সে কি এই বিয়েতে রাজি? আর আমরাও তো তাকে এখনো দেখলাম না। আরে জেহব সাহেব, আপনি টেনশন করেন না, আমার ছেলে লাখে একটা, বলতে হয় না নিজের ছেলে, তাও বলছি। আর ও বলেছে আপনার সাথে এসে দেখা করে যাবে পরে। জেহব সাহেব আর কিছু বলল না। লোকের মুখে শুনেছে আরেম সাহেবের ছেলে নাকি অনেক ভদ্র এবং দেখতেও অনেক সুন্দর। জেহব সাহেব কথা বাড়ালো না। তারা একেবারেই বিয়ের ডেট ফিক্সড করে যায়। আগামী 3 দিন পরে তের বিয়ে ঠিক হয়। তারা তাড়াতাড়ি তাদের ছেলের বউকে ঘরে তুলতে চায়। এদিকে যখন তে জানতে পারে তার বিয়ে ঠিক হয়ে গেছে, তখন থেকে বিয়ে করবে না বলে কান্নাকাটি শুরু করে দেয়। বাবা, তুমি এই বিয়ে ভেঙে দাও, আমি এখন বিয়ে করতে চাই না। বাবা, তুমি বিয়েটা ভেঙে দাও, আমি এখন বিয়ে করব না। তে এসব কি বলছো তুমি? কেন রাজি নাই বিয়েতে? প্রবলেম কোথায় সেটা তো বলবে। বাবা, তুমি বুঝছো না কেন? আমি আগে পড়াশোনা শেষ করতে চাই, এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। বাবা, তুমি কেন বুঝছো না? আয়ু বেগম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তের পাগলামি দেখছে। এরপরে তের কাছে এসে বলে, তোর কি কারোর সাথে সম্পর্ক আছে? তার জন্যই কি তুই এই বিয়েতে রাজি হচ্ছিস না? জিমিনও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছিল। আয়ুর কথা শুনে আয়ুর কাছে এসে বলে, তুমি কি বলছো এসব মা? বনুর যদি কারোর সাথে রিলেশন থাকতো তাহলে কি আমি জানতাম না? জিমি, তুই চুপ থাক, আমাকে কথা বলতে দে। আর তুই সত্যি কথা বল, কেন বিয়ে করতে চাস না তুই? এ মামনি, তোমার কি সত্যি কাউকে পছন্দ আছে? তাহলে আমাদেরকে বলতে পারো, তারপরে ভেবে দেখি কি করা যায়।
আমি কখনোই তোমাকে জোর করে বিয়ে দিব না, এটুকু বিশ্বাস রাখতে পারো। হ্যাঁ বাবা, আমি একজনকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু সেটা যে আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ তাকে যে আমি ভালোবাসি সেটা তো সে নিজেও জানে না বাবা। আমি তোমাদের বলতে পারবো না। কথাটাতে মনে মনেই বলে আর মুখে বলে, মামা আমি পড়াশোনা করতে চাই, বাবা আমি বিয়ে করতে চাই না বাবা। বাবা আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না বাবা, প্লিজ বাবা বিয়েটা ভেঙে দাও বাবা। এর কথা শুনে সবাই মনে করে যে তে তাদের ছেড়ে যেতে চায় না, এই কারণেই বিয়ে করতে চাচ্ছে না। মামনি, তুমি তো বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে, আর তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে? তোমার যখন মন চায় তখন তুমি আসতে পারবে, তোমাকে কেউ বাধা দিবে না। আয়ু বেগমের তো মেয়ের কথা শুনে এখন কান্না পাচ্ছে। মেয়েকে ছাড়া সেও বা কিভাবে থাকবে? মামনি তুমি যে মেয়ে, তোমাকে আজ হোক বা কাল পরের ঘরে তো পাঠাতেই হবে। তুমি যে আমার আদরের ছোট্ট মেয়ে, তোমাকে ছাড়া বা আমি কিভাবে থাকবো বলো? আমাদেরও তো কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। তবে মা, আমাদের হাতে কিচ্ছুই করার নেই মা, মেয়েদের পরের ঘরে যেতেই হয় মা। মা, বাবা তোমরা বোঝার চেষ্টা করো, আমি এই বিয়েটা করতেই চাই না মা। ও দিদি ভাই, তুই মা বাবাকে একটু বোঝা না, আমি এই বিয়েটা করতে চাই না, প্লিজ দিদি ভাই। জিমিনতের কাছে এসে তেকে জড়িয়ে ধরে আর বলে, মনু তুই এমন পাগলামি করিস না, দেখ মা বাবা কষ্ট পাচ্ছে, আর তুই আমাকেই বা দেখ, আমারও তো বিয়ে হয়ে গেছে, তাতে কি হয়েছে? তোর যখন মন চায় তুই তখন চলে আসবি, আর দরকার হলে তুই আমাকে ফোন দিবি, আমি তোকে যেয়ে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই বোনো। জিমিন বুঝিয়ে শুনিয়ে তেকে তার রুমে দিয়ে যায়। তে বসে আছে তার বিছানার উপরে। তে হাঁটুতে মুখ গুজে কান্না করছে। তের মনে হচ্ছে তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। একতরফা ভালোবাসায় কি এতটাই কষ্ট হয়? তে যাকে ভালোবাসলো তাকে তো একবারও বলতে পারলো না যে আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, এই অল্প দিনেই আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। এই কথাটাই তে তাকে এখনো বলতে পারেনি। আজ তের হলুদ সন্ধ্যা। তেদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আত্মীয় স্বজনরা সবাই এসেছে। তেকেও সাজানো হচ্ছে হলুদ শাড়ি, হলুদ ফুলের গহনা দিয়ে। এদিকে জিমিনও খুব সুন্দর করে সেজেছে। সুগা আসতে পারেনি, তবে আজ রাতের ফ্লাইটে বাংলাদেশে আসবে। তেকে সাজানো শেষ, জিমিন তেকে নিয়ে স্টেজের দিকেই যাচ্ছে। সাথে ছিল আরো কাজিনরা। তেকে যখনই স্টেজের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তের সামনে কুকি চলে আসে। তে থমকে যায়, চেয়ে থাকে এক দৃষ্টিতে কুকির দিকে। এদিকে কুকির যেন পলক পড়ছে না, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। এই প্রথমবার কুকি আর তের সামনাসামনি দেখা হয়েছে, এর আগে কখনো এভাবে দেখা হয়নি। তে আর তাকিয়ে থাকতে পারল না, তের চোখে পানি ছলছল করছে। কুকির দিক থেকে চোখ নামিয়ে সোজা হেঁটে যায় স্টেজের দিকে। কুকি চেয়ে থাকে তের চলে যাওয়ার দিকে। তের খুব কষ্ট হচ্ছে, এই এলোমেলো থাকা ছেলেটাকেই তো ভালোবেসে ফেলেছে নিজের অজান্তেই, আর তাকে তো বলাও হয়নি যে আমি তাকে খুব ভালোবাসি। এর হলুদ সন্ধ্যা শুরু হয়ে যায়, একে একে সবাই তেকে হলুদ লাগায়, তবে তের মুখে কোনো হাসি নেই। চুপচাপ এক দৃষ্টিতেই সেই দিকেই তাকিয়ে থাকে যেখানে কুকির সাথে সামনাসামনি দেখা হয়েছিল। তের হলুদ সন্ধ্যা শেষ হয়ে যায়, সবাই ঘুমাতে চলে যায়। আর রাত 2টা বাজে, তবে তের চোখে ঘুম নেই। তে দাঁড়িয়ে আছে বারান্দায়, চোখ থেকে যেন পানি সরছেই না। তে বারবার চোখের পানি মুছছে, তারপরও চোখের পানি আটকাতে পারছে না। তবে কেউ একজন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তের কান্না দেখছে আর মনে মনে বলছে, জান, তুমি আজ যত খুশি কান্না করে নাও, আর কখনো তোমার চোখে পানি আসতে দিব না, প্রমিস। আজ তের বিয়ের দিন। তেকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তে তার রুমেই বসে আছে। আয়ু বেগম আসে তের রুমে। আজ তার আদরের ছোট মেয়ের বিয়ে। আয়ুর মন মানছে না, তার ছোট মেয়েটাও চলে যাবে তাদেরকে ছেড়ে। আয়ু বেগম এসে তের মাথায় হাত রাখে। তে তার মায়ের দিকে তাকায়। তে তার মাকে দেখে নিজেকে আর সামলাতে পারেনি, আয়ু বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তের কান্না দেখে আয়ু বেগমের চোখে পানি চলে আসে আর বলে, এই বোকামি, কান্না কেন করছিস? বিয়ের দিনে কি কেউ এইভাবে কান্না করে? দেখিস মা, তুই খুব সুখী হবি। মা তুই আর কান্না করিস না। মা আমি তোমাদের ছেড়ে যেতে চাই না মা, আমাকে যেতে দিও না মা, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। আয়ু বেগম তের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে,
মা, সবাইকে একদিন পরের ঘরে যেতে হয়, আজ না হয় কাল। তুই আমার লক্ষ্মী মেয়ে মা, আর কান্না করিস না। মা, বাবা তোমাকে এখনই নিচে ডাকছে, বরযাত্রী নাকি এখনই এসে পড়বে। আয়ু বেগম তের কপালে একটা চুমু দিয়ে নিচে চলে যায়। বরযাত্রী চলে এসেছে, সবাই দাঁড়িয়ে আছে বরকে বরণ করার জন্য। আগে কেউ বরকে দেখেনি, এই প্রথমবার দেখবে, তাই সবাই দাঁড়িয়ে আছে বর দেখার জন্য। বর গাড়ি থেকে নেমে দাঁড়ায়, বরকে দেখে সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। জিমিনও অবাক হয়ে বরের দিকেই তাকিয়ে আছে। পাশে আবার সুগাকেও দেখতে পায়। এখন জিমিনের মাথা ঘুরছে, জিমিন কিছুই বুঝতে পারছে না, সব ওর মাথার উপর থেকেই যাচ্ছে।